ওকে, সো আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আহ ওকে জি, আশা করি সবাই ভালো আছেন, সুন্দর সুস্থ আছেন। তো আমাকে একটু জানিয়ে দিবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা। সবকিছু ঠিকঠাক আছে কিনা। আশা করি সবকিছু ঠিক আছে। ওকে। ওকে। জি, ঠিক আছে। ওকে, সো আসেন আমরা আহ শুরু করি আমাদের আজকের ক্লাস। অনেকদিন পরে মোটামুটি আপনাদের সাথে ক্লাস হচ্ছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম, অনেকে সালাম দিচ্ছেন। ওয়ালাইকুম সালাম। তো আজকে আমরা ছোট ছোট দুইটা টপিক নিয়ে পড়বো, যে টপিকগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আহ এবং আমাদের পরীক্ষাতে প্রায় এই টপিক গুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। ছোট একটা টপিক, ছোট ছোট দুইটা টপিক। আহ সেটা হচ্ছে আমাদের পদাশ্রিত নির্দেশক। তো আসেন আমরা একটু পদাশ্রিত নির্দেশকের যে ব্যাপারটা রয়েছে, ব্যবহারটা রয়েছে, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনায় যাই। তাহলে আমার মনে হয় বুঝতে সুবিধা হবে। ওকে। তো আসেন তাহলে আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। এবং ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করবেন, কারণ এই টপিকটা থেকে আসলে পরীক্ষাতে মাঝে মধ্যে প্রশ্ন চলে আসে। খুব ছোট একটা খুব ছোট একটা টপিক। তো আমরা একটু গুরুত্ব দিয়ে জিনিসটা পড়ার জন্য ট্রাই করব, এবং সবশেষে আমরা কিছু প্রশ্ন সলভ করব। জি, ওকে। আসসালামু আলাইকুম ভাই, কয়দিন পর অনার্স এক্সাম শেষ করে ক্লাসে আসলাম। গুড, ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা একটু আসি তাহলে, শুরু করি আমাদের আজকের ক্লাস। প্রথমত আমরা আসি পদাশ্রিত নির্দেশক। ইংরেজিতে আমরা আর্টিকেল বলি না? এ, এন, দি, এগুলো হচ্ছে কি আর্টিকেল। বাংলাতে অনেকটা আর্টিকেলের মতো কাজ করে আমাদের এই পদাশ্রিত নির্দেশক গুলো। কিসের মতো কাজ করে ভাই? আর্টিকেলের মতো কাজ করে। এইবার আসেন আমি আপনাদেরকে একটু আহ দেখি যে আসলে এটা কি। প্রথমত হচ্ছে কয়েকটি অব্যয় বা প্রত্যয় কোনো না কোনো পদের আশ্রয় বা সংযুক্ত হয়ে নির্দিষ্টতা জ্ঞাপক করে, এগুলোকে পদাশ্রিত অব্যয় বা পদাশ্রিত নির্দেশক বলে। তাহলে আমরা এখান থেকে জানলাম যে পদাশ্রিত নির্দেশকের আরেক নাম হচ্ছে পদাশ্রিত অব্যয়। পদাশ্রিত নির্দেশকের আরেক নাম কি বলেন? পদাশ্রিত অব্যয়। ঠিক আছে। আচ্ছা, তার আমার বই এখনো পাই নাই, 16 দিন হলো। বই পাওয়ার কথা। আহ একটু পেজে নক দিন, একটু পেজে নক দিন। আহ আমি দেখবো যে আসলে বই পান নাই কারা কারা। সবাই মোটামুটি বই পেয়ে গেছে এতদিনে। আচ্ছা, তো ঠিক আছে, আসেন। তো প্রথমত হচ্ছে কি, পদাশ্রিত নির্দেশকের আরেক নাম কি বলেন? পদাশ্রিত অব্যয়। এতটুকু পর্যন্ত আমরা বুঝলাম। তো পদাশ্রিত নির্দেশকটা হচ্ছে, এটা হচ্ছে এমন কিছু অব্যয় বা এমন কিছু পদ প্রত্যয় যা কোনো একটা পদের আশ্রয়ে ব্যবহৃত হয়, তার মানে পরে ব্যবহৃত হয়। সুতরাং এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে যে পদাশ্রিত নির্দেশক পদের কোন জায়গায় ব্যবহৃত হয়। উত্তর হচ্ছে পদের শেষে ব্যবহৃত হয়। ওকে। এটাকে ইংরেজিতে আর্টিকেল বলে। এখানে ইংরেজি ছিল তো তো ফন্ট ভেঙে গেছে। এটা হচ্ছে কি আর্টিকেল বলে। ওকে, এইবার আসেন খেয়াল করেন। এক বছরে ব্যবহৃত কতিপয় পদাশ্রিত নির্দেশকের উদাহরণ, অর্থাৎ এক বছরে কি কি পদাশ্রিত নির্দেশক গুলো যুক্ত হয়। যেমন টা, টি, খানা, খানি, গাছা, গাছি, এগুলো এক বছর। অর্থাৎ টা টি আমি যদি বলি একটা কলম, একটি মানুষ, তার মানে এগুলো কখনো মানে বহু বচন বুঝায় না। এগুলো কি বুঝায় না বলেন? বহু বচন বুঝায় না। অর্থাৎ এগুলো কেবল এক বচনে ব্যবহৃত হয়। টা টি, খানা খানি, গাছা গাছি, এগুলো কিসে ব্যবহৃত হয় বলেন? এক বচনে ব্যবহৃত হয়। ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন খেয়াল করে দেখেন এখানে উদাহরণ দেওয়া আছে, যেমন টাকাটা। ঠিক আছে, মানে একটা টাকাকে বোঝাচ্ছে। বাড়িটি, কাপড়খানা, বইখানি, লাঠি, গাছি। এরপর আসেন বহু বচনে ব্যবহৃত কতিপয় পদাশ্রিত নির্দেশক দেখেন, যেমন গুলি, গুলা, গুলো, গুলিন প্রভৃতি, এগুলো বহু বচনে ব্যবহৃত হয়। যেমন মানুষগুলো, আমগুলো, টাকাগুলো, যা আছে। তার মানে এইগুলো দ্বারা কিন্তু আবার কিন্তু কি বুঝায় না, মানে বহু বচন বুঝায় না। ঠিক আছে। সরি, এক বচন বুঝায় না। তাহলে কোনগুলো দ্বারা এক বচন বুঝায়, কোনগুলো দ্বারা বহু বচন বুঝায়? পরীক্ষায় যদি এই টাইপ প্রশ্ন আসে, আমার মনে হয় যে আপনারা পারবেন। আমাকে এতটুকু পর্যন্ত কি বুঝতে পেরেছেন? জিনিসটা কি ক্লিয়ার? তো আমার মনে হয় যে আপনারা এতটুকু পর্যন্ত এই জিনিসটা ক্লিয়ার, যে পদাশ্রিত যে নির্দেশক গুলো রয়েছে, পদাশ্রিত নির্দেশক গুলো কি করবে বলেন? পদাশ্রিত নির্দেশক গুলো আহ আপনার এক বচন বুঝাবে অথবা বহু বচন বুঝাবে। ওকে, ক্লিয়ার, ঠিক আছে, ফাইন। আসেন তাহলে আমরা এরপরে একটু চলে যাই। এরপরে খেয়াল করে দেখেন যে এখানে বলা হচ্ছে যে সমপরিমাণে স্বল্পতা বুঝাতে যে পদাশ্রিত নির্দেশক ব্যবহৃত হয়। এখানে বলা হচ্ছে যে স্বল্পতা বুঝায় এমন কিছু কিছু পদাশ্রিত নির্দেশক আছে। কিছু কিছু পদাশ্রিত নির্দেশক আছে যেগুলো কি বুঝায় বলেন? স্বল্পতা বুঝায়। এখন স্বল্পতা বুঝায় মানে মানে কম বুঝায়, কম। যেমন খেয়াল করে দেখেন এরকম কি রয়েছে, যেমন টে, টুকু, টুকুন, টো, গোটা প্রবৃত্তি। এইগুলো কি বুঝায় বলেন? এগুলো আমাদের
স্বল্পতা বোঝায়। যেমন আপনি খেয়াল করে দেখেন, আমি যদি বলি যে 4টে ভাত, এখন 4টে ভাত, এই 4টে ভাত এটা বললে কি বলেন তো যে মানে অনেক ভাতকে বোঝাচ্ছে? না, অনেক ভাতকে বোঝাচ্ছে না। দুধটুকু, দুধটুকুন, দুটো ভাত, তার মানে দেখেন এগুলো তারা অল্প বোঝাচ্ছে। সুতরাং পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে কোন পদাশ্রিত নির্দেশকটি দ্বারা স্বল্পতা বোঝাচ্ছে, খুবই ইম্পর্টেন্ট। এরপর আসুন, এক শব্দটি যখন অনির্দিষ্টতা বোঝায়, অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ তা বা তি যুক্ত হলে এক শব্দটি অনির্দিষ্টতা বোঝায়, খুব গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ এক শব্দটির সাথে যদি তা যুক্ত হয় কিংবা এক শব্দটির সাথে যদি টি যুক্ত হয়, তাহলে সেটা সবসময় পদাশ্রিত নির্দেশকটি অনির্দিষ্টতা বোঝায়। আচ্ছা, এবার আসেন, কিন্তু অন্য সংখ্যার শব্দের সাথে তা টি যুক্ত হলে নির্দিষ্টতা বোঝায়। তাহলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা পেলাম যে পদাশ্রিত নির্দেশকটি যদি একের সাথে যুক্ত হয় তাহলে সেটা অনির্দিষ্টতা বোঝায়, আর যদি দুইয়ের সাথে যুক্ত হয় মানে এক ছাড়া অন্য কোনো সংখ্যার সাথে যুক্ত হয় তাহলে সেটা নির্দিষ্টতা বোঝায়। এখন আপনি বললেন ভাই এটা কিভাবে, এটা বোঝার দরকার নাই, এটা নিয়ম, আপনাকে এটা পড়তে হবে, কারণ এই নিয়ম থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে। এইবার আমি যদি আপনাদেরকে যদি বলি যে আচ্ছা বলেন তো একটা কম্বল আনো, একটা, খেয়াল করেন আমি বললাম যে একটা কম্বল আনো। এইবার দেখেন একটা কম্বল আনো, এখানে বলেন তো এই 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 লাইনটা দিয়ে যদি বলে যে এখানে তা পদাশ্রিত নির্দেশকটি নির্দিষ্টতা প্রকাশ করতেছে নাকি অনির্দিষ্টতা প্রকাশ করতেছে, আমাকে একটু বলেন। বলেন তো এটা কি নির্দিষ্টতা প্রকাশ করতেছে নাকি এটা অনির্দিষ্টতা প্রকাশ করতেছে? বলেন ক্লিয়ার কি? গুড, ভেরি গুড। হ্যাঁ, একজন বলছে নির্দিষ্টতা, আরেকজন বলছে অনির্দিষ্টতা। ব্যাপারটা বুঝতে হবে ভাই, বারবার বলার পর ভুল হওয়া তো কোনো সুযোগ নাই। এক শব্দটি অনির্দিষ্টতা বোঝায়, অর্থাৎ একের সাথে পদাশ্রিত নির্দেশক যুক্ত হলে সেটা অনির্দিষ্টতা বোঝায়। এখন আমি যদি বলতাম যে 3টা কম্বল আনো, তখন কিন্তু আমার ভাই নির্দিষ্টতা বোঝায়। সুতরাং ব্যাপারটা বুঝতে হবে, ওকে? আচ্ছা, এইবার আসেন, খেয়াল করেন নিরর্থক অর্থে যখন টাটি ব্যবহৃত হয়। এবার আসেন নিরর্থক অর্থে টাটি কখন ব্যবহৃত হয়, এটা একটু খেয়াল করেন। অর্থাৎ কিছু কিছু পদাশ্রিত নির্দেশক আছে যেখানে তা আর টি এগুলো না তো নির্দিষ্ট অর্থ দেয় না তো অনির্দিষ্ট অর্থ দেয়। এই যে ব্যাপারটা আছে এইটাকে বলা হয়, এটা হচ্ছে নিরর্থক অর্থ প্রকাশ করে। এখন আসলে আমি আপনাদেরকে একটু বুঝাই। ধরেন কি একজন আপনাকে বললো যে সারাটি, হ্যাঁ, বিকেল তোমার অপেক্ষায় ছিলাম, সারাটি বিকেল তোমার অপেক্ষায় ছিলাম, সারাটি বিকেল তোমার অপেক্ষায় ছিলাম, ফাইন। এবার দেখেন এই যে সারাটি, এখানে এই টিটা দ্বারা কি কোনো নির্দিষ্ট সময়কে বোঝাচ্ছে, কোনো অনির্দিষ্ট সময়কে বোঝাচ্ছে? কিছুই বোঝাচ্ছে না। দেখেন আপনি যদি বলেন যে সারা বিকেল তোমার অপেক্ষায় ছিলাম, তাইলে হইতো। কিন্তু সারাটি, এই টিটা এখানে না তো নির্দিষ্টতা বোঝাচ্ছে না তো অনির্দিষ্টতা বোঝাচ্ছে, অর্থাৎ কিছুই বোঝাচ্ছে না। এই যে কিছুই বোঝাচ্ছে না, এই জন্য এটাকে বলা হয় এটা হচ্ছে নিরর্থক অর্থ প্রকাশ করতেছে। অর্থাৎ টিটাকে আপনি যদি বাক্য থেকে যদি উঠাইও দেন তবুও দেখবেন যে বাক্যটা পরিপূর্ণভাবে মিনিংফুল। এই জন্য এইটাকে বলা হয় কি বলেন, এটা কি অর্থ প্রকাশ করে? নিরর্থক অর্থ প্রকাশ করে। এখন আপনি তাকে বললেন যে সারাটি বিকেল তোমার অপেক্ষায় ছিলাম, সে আপনাকে বললেন ন্যাকামিটা রাখো তো এবার। হ্যাঁ, ন্যাকামিটা রাখো তো এবার। এবার দেখেন এই যে এখানে যে ন্যাকামিটা যে ব্যবহৃত হয়েছে, আপনি যদি এই টাটাকে যদি উঠাই দেন যে ন্যাকামি রাখো তো এবার, তাহলে হচ্ছে, অর্থাৎ তা বাক্যে ব্যবহৃত হয়েছে ঠিক আছে, কিন্তু এটা না তো নির্দিষ্টতা বোঝাচ্ছে না তো অনির্দিষ্টতা বোঝাচ্ছে। এটাকে বাক্য থেকে আপনি উঠাই দিলে এটা পরিপূর্ণভাবে মিনিংফুল। তার মানে এই দুইটা, এইগুলোকে বলা হয় এগুলো হচ্ছে নিরর্থক অর্থ প্রকাশ করে। যেমন দেখেন সারাটি সকাল তোমার অপেক্ষায় ছিলাম, ন্যাকামিটা রাখো তো এবার, উল্লেখিত দুটি বাক্যে টিটা কি হয়েছে? নিরর্থক অর্থ ব্যবহৃত হয়েছে। এইবার আমাকে বলেন জিনিসটা বুঝতে পারছেন কিনা, দ্রুত। দ্রুত দ্রুত। ঠিক আছে, ওকে, ভেরি গুড। ওকে, ফাইন। বুঝছেন? জি বুঝছি। জি বানানে এভাবে হবে, জি জি বানানে কোনো মানে বফালা টফালা কিছুই হবে না। ওকে, ঠিক আছে। ওকে, ফাইন। এইবার ওকে, ক্লিয়ার। আসেন তাহলে আমরা পরের স্টেপে যাই।
তো এরপর বলা হচ্ছে, খেয়াল করে দেখেন, গোটা, খানা, খানি শব্দ যেখানে বসে, অর্থাৎ গোটা এক বচন শব্দটির আগে বসে এবং খানাখানি পরে বসে। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে, গোটা এটা হচ্ছে একমাত্র পদাশ্রিত নির্দেশক। এটা আপনি কি সাথে সাথে, মানে কি সাথে সাথে লিখেন নাকি পরে লিখেন? আমি তো লিখে শেষ করতে পারি না। আমি তো আমার মতোই লিখি, আপনি হয়তো লিখে শেষ করতে পারেন না। আচ্ছা, এইবার আসেন, অর্থাৎ গোটা এটা একমাত্র পদাশ্রিত নির্দেশক। খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা একমাত্র পদাশ্রিত নির্দেশক। যেই পদাশ্রিত নির্দেশকটি শব্দের আগে বসে, মানে পদের আগে বসে। তাহলে খেয়াল করে দেখেন, অর্থাৎ এমন একটা পদাশ্রিত নির্দেশক, যেই পদাশ্রিত নির্দেশকটি শব্দের বা পদের কোথায় বসে? আগে বসে। খুব গুরুত্বপূর্ণ বিষয়। তার মানে আমরা জিনিসটা বুঝতে পারলাম যে পদাশ্রিত নির্দেশক এমন হবে যে পদাশ্রিত নির্দেশকটি শব্দের আগে বসে। কোথায় বসে বলেন? আগে বসে। ওকে, আচ্ছা, এরপর আসেন, অর্থাৎ খানাখানি এগুলো পরে বসে। গোটা শব্দটি আগে বসে এবং সংশ্লিষ্ট পদটি নির্দিষ্টতা না বুঝিয়ে অনির্দিষ্টতা বুঝায়। যেমন গোটা দেশটি সরকার হয়ে গেল, দু চারখানা কম্বল দাও, নির্দিষ্টতা বুঝাচ্ছে। অর্থাৎ এটা খুব বিষয় না। এবার আসেন, দেখেন, টাক, টুক, টুকু, টুকুনটো, এগুলো নির্দিষ্টতা বুঝায় অনির্দিষ্টতা বুঝায়। এখন খেয়াল করে দেখেন, যেমন পোয়াটেক দুধ দাও, এটা অনির্দিষ্টতা বুঝাচ্ছে। অ্যাকচুয়ালি কোন পোয়াটেক, কতটুকু পোয়াটেক, এটা নির্দিষ্ট করে দিচ্ছে কত পরিমাণ, কিন্তু কোন পোয়াটেক দিবে এটা বুঝাচ্ছে না। সবটুকু ঔষধে খেয়ে ফেললাম, তার মানে সবটুকু ওষুধ, এখানে কিন্তু একদম পুরো ওষুধটা খেয়ে ফেলছেন, এটা কিন্তু নির্দিষ্ট। এখানে আর কোনো জিনিসই বাকি থাকতেছে না। তার মানে বিষয়টা হচ্ছে এই যে আপনাকে জাস্ট এগুলো একটু পড়ে রাখতে হবে। এখানে আসলে কঠিন, মানে কঠিন কোনো জিনিসই না। এবার আসলে আমরা একটু প্রশ্ন সলভে যাই। তো 26তম বিসিএস এই প্রশ্নটা একটু সলভ করেন দ্রুত, দ্রুত। ওকে, ক্লিয়ার। ওকে, ফাইন। আচ্ছা, তো এখানে দেখেন বলা হচ্ছে টাটি, খানা ইত্যাদি কি? এগুলো পদাশ্রিত নির্দেশক। দেখেন খুব ইজি প্রশ্ন আসে। এই প্রশ্নটা একটু সলভ করেন। এক শব্দের সঙ্গে টাটি, মানে এক এটার সাথে যদি টাটি যুক্ত হয় তাহলে সেটা কি বোঝায়? এক এটার সাথে যদি টাটি এগুলো যদি যুক্ত হয় তাহলে সেটা কি বোঝায়? ওকে, তো এইটার মানে খেয়াল করে দেখেন, এখানে আমরা জানি যে অনির্দিষ্টতা বুঝে, এক ছাড়া অন্য সংখ্যার সাথে সকল নির্দিষ্টতা বুঝে। আসলে এখানে দুইটা প্রশ্ন, বিশ্ববিদ্যালয় আসা প্রশ্ন, যে কোনটি পদাশ্রিত নির্দেশক নয়। এরপর বলা হচ্ছে পদাশ্রিত নির্দেশক ব্যবহৃত হয় কি? প্রত্যয়ের মতো, বিভক্তির মতো, ধাতুর মতো, সমাসের মতো। এটা কিসের মতো ব্যবহৃত হয়, মানে কিসের মতো ব্যবহৃত হয় বলেন? দুটো প্রশ্ন একটু সলভ করেন। আমরা দুইটা প্রশ্নই কিন্তু আমরা পড়েছি এবং দুটো প্রশ্নের উত্তরে আমাদের জানা আছে। ওকে, তো আমরা এটা দেখি। প্রথমত হচ্ছে গুচ্ছ, এটা কোনো পদাশ্রিত নির্দেশক না। ঠিক আছে, এরপর আসেন কি, দুই নাম্বার কি হবে? উত্তর করেন। হ্যাঁ, গুড, প্রত্যয়ের মতো। এটা আমরা একেবারে প্রথম ইয়েতে পড়েছি যে এটা প্রত্যয়ের মতো ব্যবহৃত হয়। কেন প্রত্যয়ের মতো? কারণ প্রত্যয় শব্দের শেষে ব্যবহৃত হয়। আচ্ছা, এর প্রশ্নে দুটো প্রশ্ন একটু সলভ করেন, যে
পদাশ্রিত নির্দেশক সাধারণত পদের কোথায় বসে? খুব ইজি প্রশ্ন। পদাশ্রিত নির্দেশকের অপর নাম কি? দুটা প্রশ্ন আমরা কিন্তু ক্লাসে পড়েছি। ওকে, আচ্ছা একজন একটা কমেন্ট করছে, কমেন্টে চলে গেছে, বড় একটা কমেন্ট, কি জানি। আচ্ছা ঠিক আছে, মাঝে মধ্যে কমেন্ট গুলো এত দ্রুত যায় যে আমি আসলে পড়তে পারি না, মানে পড়ার আগে চলে যাচ্ছে কমেন্ট। ঠিক আছে, ওকে। তো এইটার উত্তর কি হবে বলেন? এটা আমরা সবাই পারি, এটার উত্তর হচ্ছে শেষে প্রথমটা, আর দ্বিতীয়টার উত্তর হচ্ছে কি? পদাশ্রিত অব্যয়। পদাশ্রিত অব্যয় অর্থাৎ খ, অর্থাৎ গ, খ। ঠিক আছে, তো সিম্পল। আমাকে একটু বলেন যে পদাশ্রিত ছোট্ট একটা টপিক, একদম ছোট একটা টপিক, আমাকে একটু বলেন তো যে এই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয় তাহলে আসেন আমরা একটু চলে যাই আমাদের উচ্চারণের ক্লাসে। তো চলেন আমরা তাহলে চলে যাই আমাদের বাংলা উচ্চারণের ক্লাসে। তো উচ্চারণটা একটু ভালো করে বুঝবেন, এখানে অনেক জিনিস বুঝা আছে, বুঝে বুঝে আপনাকে পড়তে হবে। আচ্ছা, তো আসেন শিক্ষার্থীরা, আমরা যেখানে ছিলাম, যে দেখেন খুব গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ যদি কোনো শব্দের বানানে আপনি দেখেন দীর্ঘি, মানে দীর্ঘি অথবা দীর্ঘিকার যদি দেখেন, খুব সোজা বিষয়। যদি কোনো শব্দের বানানে আপনি দেখেন যে দীর্ঘই রয়েছে, কি রয়েছে? দীর্ঘই রয়েছে। যদি কোনো শব্দের বানানে আপনি যদি দেখেন দীর্ঘই রয়েছে, তবে উচ্চারণ হবে রস্বই। মানে কি? মানে বানানে, যেমন আপনি খেয়াল করে দেখেন ঈর্ষা, এই যে ঈর্ষা শব্দটা যে আছে, এই শব্দটা কিন্তু দীর্ঘই দিয়ে, এই শব্দটা কি দিয়ে? দীর্ঘই দিয়ে। কিন্তু ঈর্ষা যখন আপনি বানান, যখন উচ্চারণ যখন লিখবেন, তখন দীর্ঘইটা হয়ে যাবে রস্বইকার। অর্থাৎ উচ্চারণে কখনোই কি হয় না? দীর্ঘই কখনো ব্যবহৃত হয় না। তেমনি ভাবে দীর্ঘিকার এটা কখনো উচ্চারণে ব্যবহৃত হয় না। যেমন দেখেন নদী, এই যে দেখেন এখানে দীর্ঘিকার আছে, এটা হয়ে গেছে রস্বইকার। তার মানে উচ্চারণে কখনোই দীর্ঘই বা দীর্ঘিকার কি হয় না? ব্যবহৃত হয় না। এরপর দেখেন তেমনি ভাবে শব্দ যদি থাকে দীর্ঘকার, তাহলে উচ্চারণ হবে রস্যকার। যেমন উর্মি, দেখেন এখানে দেখেন তো দীর্ঘকার আছে না? আছে। দীর্ঘ আছে, এখন দীর্ঘ থাকলে কি হবে? রস্য হবে। তেমনি ভাবে দীর্ঘকার যদি থাকে তাহলে কি হবে বলেন? রস্যকার হবে। যেমন বধূ, এই যে এখানে খেয়াল করে দেখেন বধূ, এখানে দেখেন দীর্ঘকার আছে কিন্তু এখানে কি আছে? রস্যকার আছে। ওকে, এরপর দেখেন রি যদি শুরুতে বসে, যদি রিটা শুরুতে বসে, তবে উচ্চারণ হবে রি, রয় রস্যিকার মতো। যেমন দেখেন ঋতু, ঋতু, দেখেন উচ্চারণ নর্মালি রয় রস্যিকার। তার মানে রিটা যদি শুরুতে থাকে তবে সেটা উচ্চারণ হয়ে যাবে রয় রস্যিকার। রিটা যদি কি থাকে? শুরুতে থাকে, তাহলে সেটা হয়ে যাবে কি? রয় রস্যিকার। আচ্ছা, এরপর আসেন ওই, এই ওই এর উচ্চারণ হবে অরস্বই, ও রস্বই। যেমন খেয়াল করে দেখেন ঐক্য, এই যে ঐক্য, এখানে দেখেন ঐক্য, ও রস্বই, ঐক্য। ওকে, যদি থাকে ও, ঠিক আছে, তবে উচ্চারণ হবে ও, এই যে ও রস্বউ। মানে এই জিনিসগুলো আপনাকে পড়তে হবে, এবং আমরা বেসিক সূত্রগুলো জানা না জানার কারণে আমরা কিন্তু উচ্চারণ বুঝি না। অর্থাৎ আমরা দেখি যে কোন একটা শব্দ আছে দীর্ঘিকার, কিন্তু উচ্চারণ ওইটা হয়ে গেছে রসিকার। এখন ব্যাপারটা আসলে কেন হচ্ছে, ব্যাপারটা আসলে কেন হচ্ছে, এই জায়গাতে আমরা কিন্তু আসলে অনেকে কি করি না, খেয়াল রাখতে পারি না। এরপর আসলে অনুসার থাকলে উচ্চারণ হবে কি? উ। যেমন রং, এখানে দেখেন অনুসার আছে, উচ্চারণ হয়ে গেছে রং, উ হয়েছে। মূর্ধন্য আছে, মূর্ধন্য যদি থাকে তাহলে সেটা হবে কি? রণ। মানে মূর্ধন্য হলে হবে দন্তনা। যেমন দেখেন রণ, উচ্চারণ হচ্ছে কি? রণ। ঠিক আছে, ওকে, ব্যাপারটা কি বুঝা গেছে? তো আমাকে একটু বলেন এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা, যে কোনটা থাকলে কি হবে। অর্থাৎ আমি আবার বলছি, সরেয়া মানে আহ দীর্ঘই থাকলে রস্বই হবে, দীর্ঘিকার থাকলে রস্যিকার হবে, দীর্ঘকার থাকলে রস্যকার হবে। বুঝতে পেরেছেন? এইভাবে ব্যাপারটা হচ্ছে ক্লিয়ার। আমাকে একটু বলেন, আমাকে একটু বলেন ক্লিয়ার কিনা। ওকে ফাইন। আচ্ছা, রিপিট করলে ভালো হয়। রিপিট করার বলতে বলতে এখানে যে বর্ণগুলো দিচ্ছেন এগুলো থাকলে, এখানে যে বর্ণগুলো আছে উচ্চারণে গেলে জাস্ট এইটার পরিবর্তে এটা হয়ে যাবে। যেমন
দীর্ঘিকার থাকলে দীর্ঘই থাকলে রস্যই উচ্চারণ হয়ে যাবে, দীর্ঘিকার থাকলে উচ্চারণ হয়ে যাবে রস্যইকার। এই হচ্ছে বিষয়। স্যার কোন প্রশ্ন ব্যাংক নিলে ভাই যেই প্রশ্ন ব্যাংক তো প্রশ্ন ব্যাংক কি, প্রশ্ন ব্যাংকে তো এক কোম্পানি নিলেই হয়েছে। আচ্ছা এইবার আসেন, এরপর দেখেন আরেকটা ব্যাপার এখানে আছে, যদি থাকে জ তাহলে উচ্চারণ হয়ে যাবে বর্গীয় জ। যেমন দেখেন যকৃত্ত, এখন যকৃত্ত এই যে দেখেন এখানে জ আছে, জ থাকলে হয়ে গেছে কি বর্গীয় জ, কিছু বলার বর্গীয় জ। এরপর দেখেন মূর্ধন্য ষ থাকলে সাধারণত হয়ে যায় কি তালেব বেশ, যেমন বর্ষা, দেখেন বর্ষার উচ্চারণটা খেয়াল করে দেখেন, এই যে তালেব বেশ চলে আসছে না, চলে আসছে। আর বিসর্গ, এই বিসর্গ যদি উচ্চারণ থাকে তবে পরের বর্ণ দিতে হয়, যেমন খেয়াল করে দেয় দুঃস্বপ্ন, এই যে দেখেন পরের বর্ণটা কি দন্ত শোনা, এখন আমরা কিন্তু আগেই পড়ছি দন্ত স থাকলে কি হবে, মানে স থাকলে সাধারণত তালেব বেশ হয়, তাহলে দেখেন এই যে পরের বর্ণ দ্বিত্ব বা দুইবার হয়েছে। এরপর দেখেন যদি দেখেন হয় জফলা থাকে তাহলে হবে কি জ বর্গীয় জ উকার, যেমন দেখেন উজ্জ্ব, এই যে দেখেন হ জফলা আছে, এবার দেখেন উজ্জ্ব উচ্চারণটা কি হয়েছে জ উকার। খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনি এটা না জানার কারণে কিন্তু আপনি ভুলটা করেন। এরপর দেখেন যদি থাকে হ ব, কি থাকে যদি থাকে হ ব তাহলে হবে অব ও ভ, যেমন দেখেন জিহ্বা, জিহ্বা এই যে দেখেন উচ্চারণটা হচ্ছে জিহ্বা, দেখেন এই যে হ ব, এই জন্য মানে জিনিসগুলো আপনাকে মনে রাখতে হবে, এছাড়া আর কিছু না। এটা হচ্ছে ত যোগ রফালা, যদি এটা যদি থাকে তাহলে হবে কি ত ত ওকার, মানে তয় রফালা ওকার, যেমন ছাত্র উচ্চারণটা দেখেন। ঝ যোগ ইও যদি থাকে, আমরা বিজ্ঞান লিখতে যে যুক্ত ব্যঞ্জনটা ব্যবহার করে থাকি, তবে এটা হবে কি গ যোগ ঘ, মানে পরের যে গটা আছে ওই গয়ের উপর চন্দ্রবিন্দু হবে, যেমন অজ্ঞ, যেমন এখানে খেয়াল করে দেখেন গ উকার এবং ওই গয়ের উপরে কি হয়েছে আহ চন্দ্রবিন্দু আছে। আমাকে একটু বলেন তো এইটা বুঝছেন কিনা, ওকে বোর্ড ক্লিয়ার না, আসলে এটা ডিফারেন্ট কালার করে গেলে একটু মানে ইয়ে হয়ে যায়, তো আমাকে এইবার একটু এখানে দেখেন, দেখে তারপর আমাকে একটু জানান যে জিনিসটা আপনি বুঝতে পারছেন কিনা। প্রশ্ন ব্যাংক কোনটা কিনবো, এটা কোন ধরনের প্রশ্ন রে ভাই, প্রশ্ন ব্যাংক কি মানে প্রশ্ন ব্যাংক কি কোনো কন্টেন্ট, এটা যে কোনো কোম্পানি নিলেই হয়, ঠিক আছে। আর আপনাদেরকে পিডিএফ দিয়ে দিব, মানে এখন যা একটু বুঝতে হবে জাস্ট বুঝেন, পিডিএফ দিয়ে দিলে তখন হচ্ছে আপনি ইয়ে করে নিন। আর পিডিএফ তো দেওয়াই আছে, ব্যাকরণের সবগুলো টপিকের তো পিডিএফ দেওয়াই আছে। ওকে জি বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। এইবার আসলে আমরা একটু চলে যাই, প্রথমত আমরা একটু ফলাগুলোর উচ্চারণ নিয়মগুলো একটু শিখি, মফলার উচ্চারণের নিয়ম, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। মফলার উচ্চারণের নিয়ম একটু খেয়াল করেন, মফলার উচ্চারণ নিয়মগুলো একটু পড়ি। সো নাম্বার 1, প্রথমত বলা হচ্ছে যে মফলা শব্দের শুরুতে হলে তার কোনো উচ্চারণ হয় না, অর্থাৎ শব্দের শুরুতে যখন মফলা বসবে তখন ওই মফলার কোনো উচ্চারণ হবে না। এবং বলছে যে সামান্য নাসিক্য পবন হয়, নাসিক্য পবন মানে কি, নাসিক্য পবন মানে আপনি বুঝবেন যে ওখানে চন্দ্রবিন্দু চলে আসে, কে আসে বলেন, চন্দ্রবিন্দু চলে আসে। আচ্ছা এইবার আসেন খেয়াল করে দেখেন স্মরণ, এখন আপনাদের কি মনে আছে এই যে স থাকলে কি হয় তাহলে বেশ হয়। এখন দেখেন এই যে মফালা, শুরুতে একটা মফালা আছে, তো আমরা কিন্তু আগেই পড়ছি যে মফালা থাকলে তার উচ্চারণ হয় না। এখন দেখেন তো স্মরণে কি ম আছে, মানে মফালার উচ্চারণ আছে, দেখেন মফালার উচ্চারণ নাই। তেমনি ভাবে দেখেন শ্মশান, এই যে দেখেন প্রথম মফালা আছে কিন্তু শ্মশানে দেখেন মফালার উচ্চারণ নাই, অর্থাৎ যেখানে ম থাকবে সেখানে শুরুতে ম থাকলে এটার উচ্চারণ হয় না। এবং দেখবেন যে সামান্য একটু নাসিক্য পবন হয়, এবং মানে অর্থাৎ এই চন্দ্রবিন্দুটা কি কি করে, চন্দ্রবিন্দুটা চলে আসে। এরপর দেখেন এটা হবে কি স্মৃতিসৌধ, তাহলে দেখেন স্মৃতিসৌধ, এই যে দেখেন স্মৃতিসৌধ, এখানে যে মফালার উচ্চারণ স্মৃতিসৌধ, মফালার কিন্তু কোনো উচ্চারণ নাই। স্মারক, এই যে মফালা আছে, মফালার কিন্তু এখানে নাই। স্মৃতি, এই যে দেখেন, অর্থাৎ কথা হচ্ছে ভাই শব্দের শুরুতে যখন আপনি মফালা যখন দেখবেন, মফালা দেখলে ওই মফালার উচ্চারণ হয় না, মফালা দেখলে মফালার উচ্চারণ হয় না, ঠিক আছে। মফালা থাকলে মফালার উচ্চারণ হয় না। আমাকে এইবার একটু বলেন যে জিনিসটা আপনি বুঝতে পেরেছেন কিনা, মফালা থাকলে মফালার উচ্চারণ হয় না। ওকে বলেন বলেন জিনিসটা বুঝছেন কিনা, অর্থাৎ প্রথমে মফালা থাকলে মফালার উচ্চারণ হয় না, এখানে এই কথা হচ্ছে এটা, মানে কোন শব্দের শুরুতে মফালা থাকলে মানে হবে কিভাবে ভাই, স্মরণে কি কোনোভাবে মফালা উচ্চারণে আসে, আসে না, তো নর্মাল উচ্চারণ যেটা এইটা এইভাবেই হয়। আচ্ছা এরপর আসেন তবে, এবার বলা হচ্ছে তবে মধ্যে কিংবা অন্তে মফালা থাকলে দ্বিত্ব ঘটায়, মানে দ্বিত্ব মানে হচ্ছে দুইবার, যেমন দেখেন পদ্ম, এই যে দেখেন মফালাটা এখানে শেষে, এই জন্য দেখেন পদ্ম, এই যে দেখেন দয় দুইবার উচ্চারণ হয়েছে। আকস্মিক, এই যে দেখেন মফালা মাঝখানে আছে, এই জন্য দেখেন এই যে তালে বেশ দুইবার উঠছে। বিস্মিত, এই যে দেখেন এটা হবে কি অ্যাকচুয়ালি উচ্চারণটা হবে বিস্মিত, এই যে দেখেন মফালা মাঝখানে আছে এই জন্য দেখেন শয়ের উচ্চারণ দ্বিত্ব হচ্ছে। আত্মহত্যা, এই যে দেখেন মফালাটা মাঝখানে আছে এই জন্য দেখেন এই যে তয়ের দ্বিত্ব উচ্চারণ হচ্ছে। অর্থাৎ মফালাটা যদি শেষে থাকে, মফালাটা যদি মাঝে থাকে তাহলে ওই মফালার উচ্চারণ দ্বিত্ব হয়, ওই মফালার উচ্চারণ কি হয়, দ্বিত্ব হয়।
কনসেপ্ট হচ্ছে এই, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে বিষয়। এরপর আসেন খেয়াল করে দেখেন, এইবার আসেন, এইবার বলা হচ্ছে পদের মধ্যে কিংবা শেষে যদি গ থাকে, উ থাকে, ট থাকে, মূর্ধন্য থাকে, দন্তন্য থাকে, ম থাকে এবং লয়ের সাথে যদি যুক্ত মফালা হয়, তাহলে তার উচ্চারণ সাধারণত অবিকৃত বা অপরিবর্তিত থাকে, মানে কোন রূপ কোনো পরিবর্তন হয় না। যেমন দেখেন যুগ্ম, এখন যুগ্মতে দেখেন মফালা কার সাথে যুক্ত হয়েছে বলেন? গয়ের সাথে যুক্ত হয়েছে। এখন আমরা কিন্তু পড়েছি যে গয়ের সাথে যুক্ত হলে ওই মফালার উচ্চারণটা থেকে যায়। যেমন দেখেন যুগ্ম, এই যে দেখেন, এখন এখানে ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু প্রথমে কিন্তু পড়েছি যে শেষে মফালা থাকলে সেটার উচ্চারণ কি, উচ্চারণে সেটা আসে না, কিন্তু এখানে দ্বিত্ব হয়। কিন্তু এখানে দ্বিত্ব হয় না, কারণ এই যে এই বর্ণগুলোর সাথে যুক্ত হয়েছে। অর্থাৎ এই বর্ণগুলোর সাথে যদি মফালা যদি আপনি যদি যুক্ত করেন ভাই, তাহলে সেটা মাঝে হোক শেষে হোক উচ্চারণ অবিকৃত থাকে, মানে সেটা আর কোন রূপ কোনো পরিবর্তন হয় না। উচ্চারণ করার সময় র কে র উচ্চারণ করি আমরা। আচ্ছা, এরপর আসেন বাল্মীকি, এই যে দেখেন ম, এখানে দেখেন এই যে লয়ের সাথে যুক্ত আছে না মফালাটা, তো এই যে দেখেন এখানে তো বলাই আছে যে ল, তো লয়ের সাথে যুক্ত হয়েছে, এই জন্য দেখেন বাল্মীকি এখানে দেখেন উচ্চারণ যেভাবে আছে, অর্থাৎ মফালাটা থেকে গেছে। ব্যাপারটা হচ্ছে এই। বাগ্ময়, এই যে দেখেন উ এর সাথে যুক্ত হয়েছে, এই জন্য দেখেন এই যে বাংময়, ঠিক আছে? উন্মাদ, এই যে দন্তনের সাথে যুক্ত হয়েছে, দেখেন এই যে দন্তনের সাথে উন্মাদ, এই জন্য দেখেন উন্মাদ যেমন আছে, মানে এই বর্ণগুলোর সাথে গ, উ, ট, মূর্ধন্য ন, দন্তন, ম, এই বর্ণগুলোর সাথে যদি কোনো মফালা যুক্ত হয়, তাহলে ওই মফালার উচ্চারণ থেকে যায়, মানে অবিকৃত থাকে। এবার বলেন বুঝছেন কিনা, এই নিয়মটা বুঝছেন কিনা? খুব ইজি নিয়ম। অর্থাৎ এই শব্দগুলোর, যেমন যুগ্ম, এটার উচ্চারণ কি পরীক্ষাতে অসংখ্যবার আসছে। ব্যাপারটা হচ্ছে পরীক্ষাতে সাধারণত এইগুলোই আসে, মানে বেশ কিছু শব্দ আছে, এই নিয়মগুলো থেকে আমাদের উচ্চারণ নিয়মগুলো পরীক্ষাতে প্রশ্ন আসে। ওকে, সবাই বুঝতে পেরেছেন, ভেরি গুড। এইবার বলা হচ্ছে, খেয়াল করে দেখেন, এইবার বলা হচ্ছে যে যুক্ত ব্যঞ্জনের সঙ্গে সংযুক্ত মফালার কোনো উচ্চারণ হয় না। এইবার খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে, বলছে যে যে যদি কোনো ব্যঞ্জন অলরেডি সেটা একটা যুক্ত ব্যঞ্জন আছে, এই যুক্ত ব্যঞ্জনের সাথে আবার যদি মফালা যুক্ত হয়, তাহলে সেটার উচ্চারণ হয় না। যেমন দেখেন সূক্ষ্ম, এইটাকে আপনি একটু সূক্ষ্ম বিচারে খেয়াল করেন, ক্ষীয় একটা যুক্ত ব্যঞ্জন না? ক্ষীয়কে বিশ্লেষণ করলে কি পাই বলেন? ক যোগ মূর্ধন্য ষ, কি পাই বলেন? ক যোগ মূর্ধন্য ষ, ফাইন, ক যোগ মূর্ধন্য ষ। এইবার একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি একটু খেয়াল করে দেখেন, এইখানে এই যে আমি যে ক্ষীয়টা যে লিখলাম, এই ক্ষীয়টার সাথে অলরেডি একটা যুক্ত ব্যঞ্জন, এর সাথে আমি আবার মফালা যুক্ত করলাম। এখন আমরা এই জিনিসটাই পড়ছি যে যুক্ত ব্যঞ্জনের সাথে মফালা যুক্ত হলে সেটার কোনো উচ্চারণ হয় না। যেমন দেখেন সূক্ষ্ম, মফালা কিন্তু নাই। আবার দেখেন যক্ষা, এখানে কিন্তু আর মফালা নাই। লক্ষণ, লক্ষ্মী, অর্থাৎ যুক্ত ব্যঞ্জনের সাথে অলরেডি মফালা যুক্ত হলে সেটার আর উচ্চারণ হয় না। এখানে এই জিনিসটাই বলছে। আচ্ছা, এরপর আসেন খেয়াল করে দেখেন, এছাড়া বাংলা এই নিয়মটা আমাদের দরকার নাই, এটা আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে না। তাহলে আমাকে একটু বলেন তো, মফালার সবগুলো নিয়ম আমার মনে হয় আপনারা ক্লিয়ার। এবার আসলে আমরা একটু বফালার নিয়ম পড়ি। বফালার নিয়ম ভাই মফালার নিয়মের মতোই। আচ্ছা বলেন তো, শব্দ শুরুতে যখন মফালা বসে তখন কি মফালার উচ্চারণ হয় বলেন? শব্দ শুরুতে যখন মফালা বসে, বলেন শব্দের শুরুতে যখন মফালা বসে তখন কি সেটার উচ্চারণ হয়? আমাকে একটু বলেন। শব্দের শুরুতে যখন মফালা বসে তখন কি সেটার উচ্চারণ হয়? হয় না। ভেরি গুড, ভেরি গুড। তাহলে ভাই একই কথা, মফালা বফালাও শব্দের শুরুতে বসলে তার উচ্চারণ হয় না। এখানে এই জিনিসটাই বলছে, প্রথম নিয়মটা এরকম, মানে এটা মফালার মতো। যেমন দেখেন স্বাধিকার, এই যে দেখেন মফালার উচ্চারণ কিন্তু নাই। স্বামী, এই যে দেখেন মফালা কিন্তু নাই উচ্চারণে। স্বাধীন, সরি মফালা না বফালা, স্বর্গ বফালা, স্বদেশ, উচ্চারণ থাকবে কেমনে ভাই? আপনি যখন স্বামী বলেন তখন কি মফালা উচ্চারণ বফালার উচ্চারণ করে স্বামী বলেন? স্বামী বলেন না। সো বফালা কিন্তু উচ্চারণ হয় না, এটা মফালার মতো। তাহলে মফালা শব্দের শুরুতে উচ্চারণ হয় না, বফালার শব্দের শুরুতে উচ্চারণ হয় না, দ্যাটস ইট। কথা হচ্ছে এইটা, আর কিছু না। ওকে, এরপর আসেন, আপনাদের কি মনে আছে যে মফালা যখন শব্দের মাঝে বা শেষে যুক্ত হয় তখন দ্বিত্ব ঘটায়? একই কাজ বফালাও করে। অর্থাৎ বফালা যখন শব্দের মাঝে কিংবা শব্দের শেষে যখন যুক্ত হয় তখন সেটার উচ্চারণ কি করে? দ্বিত্ব করে। সেটার উচ্চারণ কি করে? দ্বিত্ব করে। এবার খেয়াল করে দেখেন, যেমন বিশ্বাস, এখানে খেয়াল করে দেখেন তো মাঝখানে বসছে। এবার দেখেন এই যে তালে বেশ দ্বিত্ব উচ্চারণ হয়েছে। ঐশ্বর্য, দেখেন এই যে বফালা মাঝখানে বসছে, এই যে দেখেন তালে বেশ দ্বিত্ব উচ্চারণ হচ্ছে। বিদ্যান, এই যে দেখেন বফালা মাঝখানে বসছে, এই যে দেখেন দয়ের উচ্চারণ দ্বিত্ব হচ্ছে। ব্যাপারটা হচ্ছে এই, অর্থাৎ বফালা যদি কখনো শব্দের মাঝে এবং যদি শেষে বসে এবং যুক্ত ব্যঞ্জন যদি হয়, তাহলে সেটার উচ্চারণ কি হয়? দ্বিত্ব হয়। একই রকম কথা, ঠিক আছে? তো জিনিসগুলো জাস্ট পড়তে হবে, হয়তো নতুন থেকে অনেকের কাছে একটু কঠিন মনে হতে পারে। এরপর আসেন সন্ধি সাধিত শব্দ, যেগুলো মনে রাখবেন, সন্ধি সাধিত শব্দ দিক যখন থাকে তখন দিক
এখানে দিকটা আলাদা হবে, অর্থাৎ দেখেন দিগ্বিজয়, এটা কিন্তু সন্ধিতে পড়েছে, দিক যোগ বিজয়, দিগ্বিজয়, দিক যোগ দিক, দিক বিদিক। তো সন্ধি সাধিত শব্দগুলোতে বফালার উচ্চারণ যে থাকে, বফালার উচ্চারণটা থাকে না। অর্থাৎ এখানে দিক বিজয়, দিক বিদিক, এখানে দেখেন বটা ডিরেক্টলি মানে উচ্চারণটা থাকে, কিন্তু সেটা ভেঙে গিয়ে থাকে আর কি, ব্যাপারটা হচ্ছে এই। অর্থাৎ এখানে এই জিনিসটা বোঝাচ্ছে যে যখন আপনি উচ্চারণ যখন লিখবেন তখন উচ্চারণ থাকবে, তবে সেটা ভেঙে লিখতে হবে এই। এইবার আপনাদের কি মনে আছে যুক্ত ব্যঞ্জনের সাথে কি মফালার উচ্চারণ থাকে, বলেন তো? যুক্ত ব্যঞ্জনের সাথে কি মফালার উচ্চারণ থাকে? বলেন, যুক্ত ব্যঞ্জনের সাথে কি বফালার উচ্চারণ থাকে? থাকে না, থাকে না। গুড, তাহলে এখানেও থাকবে না, এখানেও থাকবে না, একই নিয়ম। যেমন আসলে উচ্ছ্বাস, এই যে দেখেন অলরেডি চ চ যুক্ত ব্যঞ্জন আছে, এরপর বফালা, তার মানে উচ্চারণ নাই। উজ্জ্বল, দেখেন জ জ যুক্ত ব্যঞ্জন আছে কিন্তু এরপর নাই। সান্ত্বনা, এই যে দেখেন বফালা এখানে যুক্ত আছে কিন্তু আরেকটা যুক্ত ব্যঞ্জনের সাথে যুক্ত আছে বিধায় এটার উচ্চারণ নাই। তার মানে মফালার নিয়মটা পড়লে আপনি কিন্তু ভাই বফালার নিয়মগুলো এমনিতেই পড়তে পারবেন, জিনিসটা খুব ইজি জিনিস। আচ্ছা এইবার আসেন খেয়াল করেন, এই নিয়মটা খেয়াল করেন। বলছে ব এবং ময়ের সঙ্গে যুক্ত বফালা পরিবর্তন ছাড়াই উচ্চারিত হয়। আপনি খেয়াল করে দেখেন, ধরেন আমি একটা শব্দ লিখলাম, শব্দটা হচ্ছে আব্বা। এখন যে আব্বা বললাম, এই বফালাটা অলরেডি আরেকটা বয়ের সাথে যুক্ত হয়েছে, তার মানে এটার উচ্চারণ অবিকৃত থাকবে আব্বা। আবার দেখেন খেয়াল করে দেখেন সম্বল, এখানে দেখেন এই বফালাটা ময়ের সাথে যুক্ত হয়েছে, এই জন্য দেখেন এই যে ময়ের উচ্চারণ আছে, বয়ের উচ্চারণ আছে। সব বাই, এই যে দেখেন বয়ের সাথে যুক্ত হয়েছে, অর্থাৎ ম আর বয়ের সাথে যদি বফালা যুক্ত হয় তাহলে ওই বফালার উচ্চারণ অবিকৃত থাকে, কোন রূপ কোনো পরিবর্তন হয় না। আমাকে একটু বলেন তো বফালার উচ্চারণের নিয়মগুলো বুঝতে পেরেছেন কিনা? এখন এগুলো সাধারণত আমরা এইচএসসি এর স্টুডেন্টরা পড়ে, তো আপনারা যেহেতু এইচএসসি এর স্টুডেন্ট না, এইচএসসি এর স্টুডেন্টরা পড়ে বফালার উচ্চারণে 5টা নিয়ম লেখো, মফালার উচ্চারণে 5টা নিয়ম লেখো। বাট আমাদেরকে তো এরকম প্রশ্ন আকার করতে হয় না, আমাদেরকে ক্রিয়েটিভ প্রশ্নগুলো, অপশন আমাদেরকে বাছাই করতে হবে। আমি কি বিষয়টা বুঝতে পারছি? আমাদেরকে অপশন বাছাই করবো, কারণ আমরা তো ইন্টারমিডিয়েট স্টুডেন্ট না। ওকে ক্লিয়ার? ওকে সবাই ক্লিয়ার, ভেরি গুড। এইবার আসেন আমরা একটু দেখি যে আহ, এই ইয়েটা একটু দেখি যে এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট না। এইবার একটু আসেন আমরা একটু জফলার উচ্চারণটা একটু দেখি। তো জফলার উচ্চারণ খুব গুরুত্বপূর্ণ বিষয়, জফলার উচ্চারণ থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে, একটু খেয়াল করেন। আচ্ছা, তো প্রথমত জফলা সর্বত্র অন্য ব্যঞ্জনের সাথে যুক্ত হয়ে থাকে। বাংলা ভাষায় আদ্য বর্ণে জফলা যুক্ত ব্যঞ্জন হলে বর্ণটির উচ্চারণে সামান্য শ্বাসাঘাত পড়ে, এবং বর্ণটি ওকারান্ত বা আকারান্ত হলে প্রায়শই তার উচ্চারণ এর মতো হয়ে যায়। যেমন খেয়াল করে দেখেন, অর্থাৎ এখানে এই জিনিসটা বলছে যে খেয়াল করে দেখেন, ব্যক্ত, এই যে দেখেন ব্যক্ত অর্থাৎ জফলা যুক্ত যখন থাকে তখন সাধারণত এই জায়গাতে দেখা যাচ্ছে যে আকার চলে আসতেছে। এই যে দেখেন ব্যক্ত, এই উচ্চারণে দেখেন এই যে আকার চলে আসছে, ব্যর্থ এই যে উচ্চারণে আকার চলে আসছে, ব্যবস্থা উচ্চারণে আকার চলে আসছে, বিষয়টা হচ্ছে ন্যায় উচ্চারণে আকার চলে আসছে। এখানে এই জিনিসটাই বলছে, অর্থাৎ সাধারণত যে সমস্ত শব্দগুলোর সাথে এরকম যখন জফলা যখন যুক্ত হয় শুরুর দিকে, তখন সেটার উচ্চারণ জফলা আকার হয়ে যায়। কি হয় বলেন? জফলা আকার হয়ে যায়, বিষয়টা হচ্ছে এরকম। এইবার আসেন খ নাম্বার পয়েন্টে, বলা হচ্ছে যে অকারান্ত সঙ্গে শব্দের সঙ্গে যদি জফলা যুক্ত হয়, তাহলে ওই জফলার পরে যদি রস্বীকার থাকে, অর্থাৎ রস্বীকার বা দীর্ঘিকার যে কোনো কার চিহ্ন থাকলে, তো সেটা একারে যুক্ত হয়। আমি আবার বলছি, এই নিয়মটা একটু ভালো করে বুঝেন। অর্থাৎ কোন কোন শব্দ, যেই শব্দটার সাথে যদি দেখেন আকারিকার যদি যুক্ত থাকে, আকারিকার দীর্ঘিকার এগুলো যুক্ত থাকলে ওই যে জফলাটা আছে, ওই জফলাটা একারের মতো উচ্চারিত হয়। যেমন আপনি খেয়াল করে দেখেন, একটু খেয়াল করেন, যেমন ব্যথিত, এই যে দেখেন তো এখানে একটা ব্যথিত, এখানে দেখেন তো একটা ইকার আছে না নাই? ব্যথিত একটা ইকার আছে না? আছে। তো বলছে ইকার যুক্ত শব্দ বা ইকারান্ত শব্দ বলে এগুলো কি, ইকারান্ত শব্দে ওই জফলা যদি থাকে তাহলে জফলার উচ্চারণটা এর মতো হয়ে যায়। যেমন দেখেন ব্যথিত, এই যে দেখেন ইকার চলে আসছে, তাহলে ব্যথিত যখন বলতেছেন তখন দেখেন তো এই যে দীর্ঘিকার আছে, তাহলে দীর্ঘিকার যদি থাকে তাহলে ব্যথিতর উচ্চারণে দেখেন বয় একার চলে আসে। বুঝছেন? ত্যাজিল, এই যে দেখেন ইকার আছে, ইকারান্ত, এই জন্য দেখেন এখানে দেখেন একার চলে আসছে। ব্যাপারটা হচ্ছে এরকম। এইবার আমাকে বলেন এই নিয়মটা বুঝছেন কিনা? অর্থাৎ আকারান্ত শব্দে খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ ইকার যদি থাকে, দীর্ঘিকার যদি থাকে, এই ধরনের শব্দগুলোতে যদি কখনো দেখেন, এই ধরনের শব্দগুলোতে যদি কখনো কি দেখেন, যদি কখনো দেখেন যে এইগুলো আছে এবং জফলা আছে, তাহলে সেই জফলাটার উচ্চারণ ইকার হয়ে যায়। এই, বুঝছেন? ওকে ফাইন, তাহলে আমাদের জফলার উচ্চারণ মোটামুটি আমাদের ক্লিয়ার, যেগুলো থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। এইবার আসেন এখানে খেয়াল করেন, পদের মধ্যে কিংবা অন্তে, অন্ত মানে হচ্ছে শেষে, যুক্ত ব্যঞ্জনের সঙ্গে জফলা যুক্ত হলে সাধারণত তার উচ্চারণ থাকে না। হ্যাঁ, এইটা কিন্তু আগেও পড়ছি ভাই,
এই নিয়মটা আগেও পড়ছি। এই নিয়মটা কি? এই নিয়মটা হচ্ছে এমন যে যদি যুক্ত ব্যঞ্জনের সাথে বফলা যুক্ত হয় সেটার উচ্চারণ থাকে না, মফলা যুক্ত হলে সেটার উচ্চারণ থাকে না, তাহলে যুক্ত ব্যঞ্জনের সাথে জফলা যুক্ত হলে সেটার উচ্চারণ থাকে না। আসেন খেয়াল করে দেখেন, যেমন দেখেন সন্ধ্যা, সন্ধ্যা। এখন দেখেন তো এই যে এখানে একটা যুক্ত ব্যঞ্জন আছে না, এই যে দেখেন সন্ধ্যা, জফলার উচ্চারণ কিন্তু নাই। সন্ধ্যা জফলা কিন্তু উচ্চারিতই হচ্ছে না। স্বাস্থ্য দেখেন এই যে যুক্ত ব্যঞ্জন আছে, এই জন্য দেখেন এখানে আর জফলার উচ্চারণ নাই। অর্থাৎ যুক্ত ব্যঞ্জন গুলোর সাথে জফলা যখন যুক্ত হবে তখন ওই জফলার উচ্চারণ থাকে না। এটা এই নিয়মটা আমরা আগে বহুবার পড়েছি। এরপর বলা হচ্ছে যে পদের মধ্যে ও অন্তে, অন্ত মানে হচ্ছে শেষ, জফলা সংযুক্ত হলে সেই বর্ণটি দুইবার উচ্চারিত হয়। এই নিয়মটা আমরা আগে পড়েছি, আপনাদের কি মনে আছে? পদের মাঝে এবং পদের শেষে যদি মফালা বফালা এগুলো থাকলে সাধারণত সেটার উচ্চারণ দিতে হয়। তাহলে জফলাও যদি পদের মাঝে কিংবা শেষে বসে তাহলে সেটার উচ্চারণ দিতে হয়। ঠিক আছে? আচ্ছা, যেমন খেয়াল করে দেখেন আদ্য, এই যে দেখেন এখানে একটা জফলা আছে শেষে। এবার দেখেন আদ্য, এই যে দেখেন দয়ের দ্বিত্ব হয়েছে। মধ্য, যেমন দেখেন এই যে দয়ের দ্বিত্ব হয়েছে। ধন্য, দেখেন দন্ত নয় দ্বিত্ব হয়েছে। শস্য, তাহলে বেশয় দ্বিত্ব হচ্ছে, দ্বিত্ব মানে হচ্ছে দুইবার। ঠিক আছে, বুঝছেন? বুঝছেন? আমাকে একটু বলেন। তাহলে এখানে যে নিয়মটা পড়েছি এই নিয়মগুলো আমাদের কমন নিয়ম, আমরা কিন্তু আগেও পড়ে এসেছি। নিয়মগুলো কি বলেন? প্রথম কথা হচ্ছে যে ভাই যদি আমরা দেখি কখনো কোনো শব্দের সাথে কি আছে, যদি আমরা দেখি যে জফলা যুক্ত ব্যঞ্জনের সাথে যুক্ত আছে তাহলে জফলার উচ্চারণ হয় না। এরপর বলেছি যে জফলা যদি মাঝে এবং শেষে থাকে তাহলে সেই জফলার উচ্চারণ কি হয় বলেন? দ্বিত্ব হয়। সেই জফলার উচ্চারণ দ্বিত্ব হয়। মানে ভাই বুঝবেন, আমি বুঝাইলে তো অবভিয়াসলি বুঝবেন, বাট ফ্যাক্ট হচ্ছে আপনাকে আসলে বাসায় জিনিসগুলো পড়তে হবে। বিষয়টা হচ্ছে কি, আপনাকে বাসায় আসলে এগুলো পড়তে হবে। ওকে, ক্লিয়ার? ওকে, ফাইন, ক্লিয়ার। ওকে, ক্লিয়ার। এইবার আসেন একারের ব্যবহারের নিয়ম। এই জিনিসটা আপনাদেরকে একটু প্রথমত বলে রাখি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম। যদি কখনো দেখেন যে কোনো শব্দে যদি এই ইকার গুলো থাকে, রসিকার, দীর্ঘিকার, রসুকার, রসুকার কিংবা রস্বই দীর্ঘই, এরকম কার থাকলে ওই যে এটা আছে ওই এর উচ্চারণ অবিকৃত ভাবে থাকে, অর্থাৎ এটা এর মতোই থাকে। যেমন একই একই, যেমন দেখেন এখানে যে ইকার আছে ইকার আছে ইকার আছে, তো এগুলোর কোনো পরিবর্তন সাধারণত হয় না। কিন্তু খেয়াল করে দেখেন পরিবর্তন কখন হয়, এইটা একটু খেয়াল করেন। ওকে, সব বুঝছেন? বুঝছেন? আচ্ছা আচ্ছা, আমি এই নিয়মটা আরেকবার একটু বলতেছি, একটু খেয়াল করেন। আচ্ছা, ঠিক আছে। তো আমি যেটা বলছি একটু খেয়াল করেন। বলছি যে প্রথমত যদি দেখেন যে কোনো শব্দের সাথে যদি একার যদি বসে এবং এরপরে যদি অনুস্বার বসে এবং উ থাকে, অর্থাৎ অনুস্বার উ এগুলো থাকলে এই যে একারটা থাকে এই একার উচ্চারণ কি হয়? এ হয়ে যায়, এ হয়ে যায়। বুঝছেন? কথা কি বুঝেন নাই?
ওকে ওকে, এইবার আসেন খেয়াল করেন, এরপর আসেন এটা একটু খেয়াল করেন। তো অধ্বনির উচ্চারণের আবার নিয়মগুলো আপনাদেরকে একটু পড়তে হবে, অর্থাৎ খেয়াল করে দেখেন, এখানে আপনাদেরকে একটু বলি, স্বরেয় যেটা আছে এই স্বরেয় ধ্বনিটার উচ্চারণ মাঝে মধ্যে এই ও এর মতো হয়। স্বরেয় ধ্বনির উচ্চারণ মাঝে মধ্যে কি হয় বলেন? ও এর মতো হয়। স্বরেয় ধ্বনির উচ্চারণ ও এর মতো হয়, আবার স্বরেয় ধ্বনির উচ্চারণ স্বরেয়ের মতো হয়। অর্থাৎ স্বরেয় ধ্বনির উচ্চারণটা দুই রকম। স্বরেয় ধ্বনির উচ্চারণটা কয় রকম? দুই রকম। আপনারা কি আমার কথা বুঝতেছেন? একজন বলছেন আওয়াজ নাই, আওয়াজ কি শোনা যাচ্ছে? ওকে, বুঝতে পারছি। আপনি আওয়াজ নাই কেন বললেন ভাই? আচ্ছা, তো খেয়াল করেন, তো ব্যাপারটা হচ্ছে যদি আপনি দেখেন এই জায়গাটা একটু খেয়াল করেন, দেখেন এখানে বলছে সাধারণত স্বাধীন স্বরেয় বা ব্যঞ্জনযুক্ত অ এর পরবর্তীতে যদি ইকার ওকার যদি থাকে, এই জিনিসটা কিন্তু আগেও বলছি ভাই, নিয়মগুলো কিন্তু একই রকম, নিয়মগুলো কিন্তু একই রকম। যেমন খেয়াল করে দেখেন, যদি দেখেন রস্যিকার রস্যুকার যদি থাকে, তাহলে ওই যে স্বরেয়টা আছে ওই স্বরেয়টার উচ্চারণ ও হয়ে যায়। যেমন দেখেন অতি, এই যে দেখেন রস্যিকার আছে এই জন্য দেখেন ওই উচ্চারণটা, স্বরের উচ্চারণ ও হয়ে গেছে। নদী, এই যে দেখেন দীর্ঘিকার আছে এই জন্য দেখেন দন্তনের সাথে ওকার চলে আসছে। গরু, এই যে দেখেন রস্যুকার আছে এই জন্য দেখেন উচ্চারণ যখন করেন তখন ওকার চলে আসছে। কি চলে আসছে? ওকার চলে আসছে। এরপর বলা হচ্ছে যে স্বরেয় যদি জফলা থাকে তাহলে স্বরের উচ্চারণটা ও এর মতো হয়। যেমন খেয়াল করে দেখেন অধ্যক্ষ, অধ্যক্ষ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বানান। অধ্যক্ষ, এই যে দেখেন এখানে মাঝখানে জফলা আছে, আছে না নাই? তাহলে জফলা যদি থাকে তাহলে দেখেন উচ্চারণটা স্বরের উচ্চারণ কি হয়ে যাবে? ও হয়ে যাবে। গদ্য, গদ্য, তো খেয়াল করে দেখেন এই যে গদ্য, এখানে দেখেন তো এই যে জফলা আছে না নাই? আছে। এখন জফলা থাকলে এই যে উচ্চারণে দেখেন ও চলে আসছে। ধন্য, দেখেন জফলা আছে এই জন্য দেখেন দয়ের সাথে ওকার চলে আসছে। তো বিষয়টা হচ্ছে যদি কোনো শব্দের সাথে যদি জফলাও যদি থাকে, কি থাকে বলেন? জফলাও যদি থাকে তাহলে সেটার উচ্চারণ ও হয়ে যায়। তাহলে প্রথম নিয়ম যে যদি কার যদি থাকে, ইকার রসিকার দীর্ঘিকার থাকলে স্বরের উচ্চারণ ও হয়। এরপর যদি দেখেন যে ওকার যদি থাকে, স্বরেও যদি থাকে, তাহলে সেটার উচ্চারণ কি হয়? মানে যদি দেখেন যে জফলা আছে তাহলে সেটার উচ্চারণ ও এর মতো হয়ে যায়। এরপর আসেন খেয়াল করে দেখেন অ এর পর যদি ক্ষীয় থাকে তাহলে স্বরের উচ্চারণ ও হয়। যেমন খেয়াল করে দেখেন অক্ষাংশ, এই যে দেখেন ক্ষীয় আছে এই জন্য দেখেন এই যে স্বরের উচ্চারণ এখানে ও হয়ে গেছে। এরপর দেখেন স্বরের পরে যদি ঝযোগ ইয় থাকে অর্থাৎ যুক্ত ব্যঞ্জন যদি থাকে, ঝযোগ ইয় থাকলে স্বরের উচ্চারণ ও হয়ে যায়। যেমন খেয়াল করো যজ্ঞ, যজ্ঞ, এই যে দেখেন আমরা কিন্তু আগেই পড়েছি জ থাকলে বর্গীয় জ হবে। এরপর দেখেন যুক্ত ব্যঞ্জন আছে এই জন্য এখানে দেখেন ওকার চলে আসছে। এখানে কি আসছে? ওকার চলে আসছে। বুঝছেন? এইবার আমাকে একটু বলেন তো এই নিয়মগুলো কি বুঝতে পেরেছেন? ভাই উচ্চারণের নিয়ম কিছুই না, আপনাকে জাস্ট জিনিসটা প্র্যাকটিস করতে হবে। আপনাকে জাস্ট জিনিসটা কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। এইবার আমাকে একটু বলেন তো ক্লিয়ার কিনা, এই নিয়মগুলো ক্লিয়ার কিনা? অর্থাৎ দেখেন নিয়মগুলো কিন্তু আপনার পড়ে এসেছেন, সকল নিয়ম আপনি পড়েছেন, আপনি বুঝেছেনও। এখন আপনার যে এটা প্রয়োজন সেটা হচ্ছে আপনাকে বাসায় একটু এই জিনিসগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, আর কিচ্ছু না। জি ঠিক আছে, অনেক রুলস একজন বলছে, জি অবশ্যই অনেক রুলস। আপনাকে ভালো করতে হলে রুলস গুলো পড়তে হবে এবং পরে আপনাকে প্রশ্ন সলভে যেতে হবে। আচ্ছা বুঝতে পারছি, প্রচুর পড়তে হবে নয়তো মনে থাকবে না। জি প্রচুর পড়তে হবে, এটা তো জানা কথা যে আপনাকে প্রচুর পড়তে হবে। ভাই আপনার সাথে দেখা করার অনেক ইচ্ছা, অসুস্থতার কারণে যেতে পারিনি। ইনশাল্লাহ সুস্থ মানে দেখা হবে কোনো একদিন। পৃথিবীতে বাংলা ভাষার অবস্থান কথা, এই প্রশ্ন জীবনে পরীক্ষাতে আসবে না, আমি লিখে দিলাম, এটা জীবনে আসবে না, এটা নিয়ে মাথা ব্যথার কোনো দরকার নেই। আচ্ছা, তো ঠিক আছে, অনেক অনেক ভালো থাকবেন, আম, সুন্দর সুস্থ থাকবেন এবং নিয়মিত ক্লাসগুলো করেন। আমরা নিয়মিত ক্লাসগুলো নিচ্ছি, এক্সাম হচ্ছে, সব মিলে আমার মনে হয় যে এইভাবে চলতে থাকলে বাংলার একটা গোছানো প্রস্তুতি আপনি কিন্তু নিতে পারবেন। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুন্দর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।